আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ, ভয়াবহ অভিজ্ঞতা পরিবহন কর্মীর। দুদিন আগেই বাংলাদেশ থেকে একটি বাস আসছিল ভারতের দিকে। বাস লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল। কোনোভাবে অ্যাম্বুলেন্সে করে যাত্রীরা এদেশে আসেন, বাসটি বেনাপোলেই থেকে যায়। এই বাসের বেশিরভাগ যাত্রী ছিলেন বাংলাদেশি, যারা চিকিৎসার কারণে ভারতে আসছিলেন। তারাও বাদ যাননি এই আক্রমণের থেকে। এখানেই প্রশ্ন, এ কেমন আন্দোলন যেখানে অসুস্থদের প্রাণ সংশয় ঘটানোর চেষ্টা করা হচ্ছে? আন্দোলনে রেহাই নেই রোগীদেরও। একটা বাস এসে পৌঁছেছে যে বাসের কাঁচটা ভাঙা ছিল এবং আমরা জানতে পাচ্ছি শ্যামলী পরিবহন অর্থাৎ যে বাসটি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ভারত থেকে বাংলাদেশ কিংবা বাংলাদেশ থেকে যাত্রীদের ভারতে নিয়ে আসার জন্য, সেই পরিবহনের বাস আজকে সকালে দেখা যায় একটা বাস ভাঙা অবস্থায় এসেছে এবং আমরা জানার চেষ্টা করেছিলাম ঠিক কী হয়েছিল বাসটার সঙ্গে। যদিও সেইটা জানতে গিয়ে আমরা বেশ কিছু ঘটনার কথা জানতে পারি। এখানে শ্যামলী পরিবহনের কাউন্টারে যিনি বসে আছেন তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, আজকে সকালে দেখলাম একটা ভাঙা বাস আসে, কাঁচের সামনেটা অংশটা পুরোপুরি ভাঙা ছিল, সেটা দুর্ঘটনার শিকার হয়েছেন বলছেন, কি হয়েছিল? ব্যাপার হচ্ছে ওপাশের সাথে ওপাশের ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি বন্ধ আছে, আর সকালবেলায় যে বাসটার শিল্ড ভাঙা ছিল ওই বাসটার সাথে কথা, বাসটাও এখানে বেশিক্ষণ দাঁড় করাতে পারেনি যেহেতু এরকম প্রবলেমের জন্য। যতদূর সময় আন্দোলনের মুখে এখনো পরিষ্কার জানতে পারছেন না, আমরা এখনো জানতে পারিনি, কোনো যোগাযোগই ওপাশের সাথে করা যাচ্ছে না আমাদের। আপনার খালাসির সঙ্গে কথা বলার চেষ্টা করছেন? হ্যাঁ, চেষ্টা করছি, কিংবা অ্যাটেন্ডার যে থাকে গাড়ি তাকেও ফোন করছি, ফোনটা এখনও ঢোকেনি ওনার নাম্বারে। আজ থেকে দুদিন আগে যে বাসটা হয়েছিল আমাদের সোয়াদ্দ গাড়ি, ওটা ডাইরেক্ট বাস, ওপাশে ওই আন্দোলনের মুখে পড়েছিল। প্যাসেঞ্জার কোনো মতে কিছু প্যাসেঞ্জার দিক দিয়ে বেরিয়ে গেছে, আর কিছু প্যাসেঞ্জার অ্যাম্বুলেন্সে করে ওপাশ থেকে এসে এমার্জেন্সি আসার পরে আমাদের পাশে আসে। ওনারা তো খুব ভীতু অবস্থায় ছিল, ভয় অবস্থায় ছিল। আমাদের এসে বলছে, দাদা আমরা এখান থেকে যাব, আমাদের কি কোনো রকম অসুবিধা হবে কিনা? আমরা বললাম যাই না, যেহেতু আপনি ইন্ডিয়াতে চলে এসেছেন আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনাদের কেউ কোনো রকম ক্ষয়ক্ষতি হবে না, সেফ আছেন আপনার। বেশিরভাগই মেডিকেল আসে আমাদের, যেহেতু ডাইরেক্ট বাসে মেডিকেলে আসা বাস আমাদের রিপোর্ট হয়ে গেছে, যেটা চিটাগাং থেকে আসছিল আমাদের বাংলাদেশি বাস, ওটা এই পাশে আসে না, ওটা বেনাপোল অব্দি আসে। ওই বাসটা নাকি আশেপাশের থেকে পাথর টাথর ছুঁড়েছে, ইট ছুঁড়েছে, ওই জন্য ওই বাসে প্যাসেঞ্জারগুলো আসতে পারেনি, ওইটুকুনি শোনা গেছে। তাছাড়া নেমে গেছে, হ্যাঁ ওইটুকুনি শোনা গেছে, তার বেশি আর কিছু আমাদের কাছে কোনো রিপোর্টই নেই। স্বাভাবিকভাবে তো আমরা খুবই আতঙ্কিত, কারণ কোন প্যাসেঞ্জার কেমনভাবে এসে আমাদের কাছে এসে পৌঁছায় বলা যায় না। কারণ একটা প্যাসেঞ্জারের যদি এমার্জেন্সি তার আসতেই হবে, আজকে মেডিকেলে অ্যাপয়েন্টমেন্ট আছে, কিন্তু সেই অবস্থায় যদি রাস্তাঘাটে উনি ইট পাথর টাথর খায়, মাথা টাথা ফেটে দেখা গেলো আমাদের কাছে আসলো, তখন তো ওই প্যাসেঞ্জারের দায়িত্ব আমাদের। আর আমাদের সোয়াদ্দ গাড়িতে যে আজকে কালকে যারা বেশিরভাগ এসছে ইন্ডিয়ান স্টুডেন্ট এসছে বেশিরভাগ, বাংলাদেশি প্যাসেঞ্জার আমরা এখনো পাই। একটা ভয়াবহ অভিজ্ঞতা তিনি শেয়ার করছিলেন যে সৌহার্দ্যর একটি বাস আসছিল, সেই সময় আন্দোলনের মাঝে সেই বাসটি পড়ে যায় এবং ঢিল পাটকেল ছুটতে শুরু করে এবং অ্যাম্বুলেন্সে করে যারা যাত্রীরা ছিলেন ওই বাসের, তারা কোনো রকমে ভারতে আসেন এবং ভারতে আসার পর এই বাসে যখন যে বাসে ছিলেন সেই অফিসের মানুষরা আসেন, বিএসএফ যায় এবং তাদেরকে জানান যে আপনারা সেফ আছেন, আপনারা নিরাপদ আছেন, আপনারা ভারতে প্রবেশ করে গেছেন। এই যে বাস, শ্যামলীর বাস রয়েছে, সৌহার্দ্য, যে বাসগুলো আমরা জানি, এবং আরও একটা পেছনে বাস দেখতে পাচ্ছি, আমি একটু দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ এবং ভারতের ওই পারে যাওয়ার, এই পার থেকে যে গাড়িগুলো পারমিশন পেয়ে থাকে তার মধ্যে বেশ কয়েকটা গাড়ি পরপর দাঁড়িয়ে রয়েছে, একদম দাঁড়ানো অবস্থায় রয়েছে, বহু গাড়ি যাতায়াত করছে না, যে বহু বাসের ওপর ঢিল পাটকেল ছোড়া হয়েছে। সৌহার্দ্যের কিছু বাসের এরকম হয়েছে, তার ফলে বহু বাস, আমি একটু মোহিতকে দেখাবো, পরপর বহু বাস কিন্তু এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। যাত্রী সংখ্যা একেবারেই কম এবং তার মধ্যে আশঙ্কার রেশ তো রয়েছে, তার কারণ ইতিমধ্যে ঢিল পাটকেল ছোড়া বা সেই বাস ভাঙচুর করা, একটি বাসে আগুন লাগানোর খবর, বহু রিপোর্ট এসে পৌঁছতে পারছে না। তার কারণ বেশ কিছু রিপোর্ট তারা জানাচ্ছেন যেহেতু ইন্টারনেট কানেকশন কাজ করছে না, যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে, জরুরি অবস্থা চলছে, বহু রিপোর্ট তারা একেবারে পাচ্ছেন না। এমনটাও কিন্তু বাসের কাউন্টার থেকে, শ্যামলী পরিবহনের একদম কাউন্টার থেকে আমরা জানতে পারছি। পরিবহন ব্যবসায়ের সঙ্গে জড়িত যে সমস্ত ব্যবসায়ীরা, তারা বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই জায়গা থেকে আমাদের প্রতিনিধি সৈকত বাস মালিকের সঙ্গে কথা বললেন, কি বললেন তিনি শুনুন। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ আমি সৈকত বলছিলাম রিপাবলিক বাংলা নিউজ চ্যানেল থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছিলাম এই এনআর শ্যামলীর বাস ভাঙচুর করা হয়েছে। এনআর শ্যামলীর বাস ভাঙচুর করে দিয়ে আপনার ওদের এটা হচ্ছিল 18 তারিখে, সে আপনার বাংলাদেশের ভিতরে 18 তারিখে ড্যামরায় ঢাকায় হয়েছে। আচ্ছা,
তো কটা বাস ভাঙচুর হয়েছে? দুটো বাস, দুটো, একটা আগরতলা থেকে আসছিল, একটা চিটাগং থেকে আসছিল। আগরতলা থেকে চিটাগং এর দিকে আসছিল? না, আগরতলা থেকে ঢাকা ঢুকছিল, আর চিটাগং থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিল। আচ্ছা, তো চিটাগং থেকে কলকাতার দিকে যে বাসটা আসছিল সেই বাসটা কোন জায়গায় ভাঙচুর করা হয়েছে এক্স্যাক্টলি? ড্যামরায়, ঢাকা ড্যামরায়। হ্যাঁ, আর একবার একটু বলুন। ঢাকা ড্যামরায়। ঢাকাতে, ঢাকার সারাউন্ডিং? ঢাকা ডেমরা বলে ওটাকে, ডেমরা। আচ্ছা, ঢাকা ডেমরা। আচ্ছা, তো সেই বাসের তাহলে যাত্রীদের কি অবস্থা যেটা কলকাতায় আসছিল? যাত্রীরা নেমে গেছে, কাজগুলো ভেঙে দিয়েছে। আচ্ছা, গাড়ির কাজগুলো, যত কাজ ছিল গাড়ি সব কাজ করে ভেঙে দিয়েছে। আচ্ছা, সেই আগুন লাগিয়ে দিতে আগুন লাগাই কাজগুলো ভেঙে দিয়েছে, প্যাসেঞ্জার নামিয়ে দিয়েছে। আচ্ছা, আগুন বাংলাদেশের থেকে আসা পড়ুয়াদের হিসেব দিল বিএসএফ। 18 থেকে 21 জুলাই পর্যন্ত তথ্য দিল বিএসএফ। অশান্তির কারণে সীমান্ত পেরিয়ে আসছেন পড়ুয়ারা, ভারতে আসছেন নেপাল ভুটানের পড়ুয়ারাও। 24 ঘন্টার জন্যই খোলা অভিবাসন ডেস্ক। বাংলাদেশ থেকে কতজন পড়ুয়া ফিরলেন তার হিসেব দিল বিএসএফ। 18 থেকে 21 জুলাই অর্থাৎ আজ পর্যন্ত সেই তথ্য দেওয়া হয়েছে বিএসএফ এর তরফ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইবো। একই রকম বিষয়টা যেটা জানানো হচ্ছে বিএসএফ এর তরফ থেকে, ইন্দো বাংলাদেশ বর্ডারের যে বিভিন্ন চেকপোস্ট গুলো রয়েছে সেই চেকপোস্ট গুলো দিয়ে কিন্তু ইতিমধ্যেই ভারতে আসতে শুরু করেছেন যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলাদেশে পড়াশোনা করেন তারা। তার কারণ বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় দাঁড়িয়ে তারা কিন্তু নিজেদের দেশে ফিরে আসাটাকেই সেফ মনে করছেন। এবং তার পাশাপাশি যদি দেখা যায় যে শুধু ভারতেরই নয়, নেপাল এবং ভুটানের যারা ছাত্রছাত্রীরা বাংলাদেশে গেছিলেন পড়াশোনার জন্য তারাও কিন্তু ইতিমধ্যেই ফেরত আসা শুরু করেছেন ভারতের। এবং ভারতের যে চেকপোস্ট গুলি রয়েছে তার মধ্যে হিলি রয়েছে, পেট্রাপল রয়েছে, সেগুলো দিয়ে ইতিমধ্যেই কিন্তু তারা প্রবেশ করা শুরু করেছেন। এবং এখনো পর্যন্ত 1062 জন যে ছাত্রছাত্রী তারা কিন্তু এসেছেন। এবং তার মধ্যে কিন্তু নেপাল এবং ভুটানের যারা ছাত্রছাত্রীরা তারাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু এসেছেন। এবং তাদের প্রত্যেককে যাতে ইমিগ্রেশনে কোনো অসুবিধা না হয় সেই জন্য কিন্তু বিএসএফ এর তরফ থেকে 24x7 যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা রাখা হচ্ছে। এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টও কিন্তু 24 ঘন্টায় তাদের ইমিগ্রেশন ডেস্ক খুলে রাখছে এবং সেগুলোর মাধ্যমে যত দ্রুত সম্ভব তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ অর্ণব।